আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সঙ্গে দেখা হলো, কারণ আমার নিজের কিছু পার্সোনাল প্রবলেম ছিল। জোহান যেহেতু এখন বড় হয়েছে, তো ওকে অনেকটা টাইম দিতে হয়, ওর সঙ্গে খেলাধুলা করতে হয়, অফিসে টাইম দিতে হয়, বাড়িতে কিছুটা টাইম দিতে হয়। তো সব মিলিয়ে আমি টাইমটাই কম পাচ্ছি, তাই আপনাদের সামনেও আসতে খুব কম টাইম পাচ্ছি। তবে আমি চেষ্টা করব যে বাচ্চাদের যে সমস্ত সমস্যাগুলো হয় বা আপনাদের যে সমস্ত সমস্যাগুলো হয়, ধীরে ধীরে সব বিষয় নিয়ে আলোচনা করার। অনেকটা বিষয় নিয়ে এর আগে আলোচনা করেছি, আরও যে সমস্ত সমস্যাগুলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সেই সমস্ত বিষয় নিয়ে অবশ্যই চেষ্টা করব ধীরে ধীরে ভিডিও করার। হয়তো আগের মতো রেগুলার ভিডিও দিতে পারছি না ঠিকই, কিন্তু আমি আমার দিক থেকে পুরোপুরি চেষ্টা করব। আশা করছি আপনারা আমাকে কিছুটা বুঝবেন। তো আর বেশি দেরি না করে চলুন আজকের বিষয় নিয়ে আলোচনা করা যাক। যেহেতু ভীষণ ঠান্ডা পড়েছে, তাই বাচ্চাদের ভীষণ কষ্ট হয় এবং আমরা মায়েরাও বুঝতে পারি না যে বাচ্চাদের কিভাবে যত্ন নেব। বিশেষ করে সদ্যজাত বাচ্চাদের এই সময় ভীষণ আগলে রাখতে হয়। যেহেতু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম, তাই তাদের বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। জ্বর, সর্দি, পেট খারাপ, এছাড়া অনেক রকম সমস্যাই কিন্তু এই সময় বাচ্চাদের লেগেই থাকে। তাই বাচ্চাদের একটু আগলে আগলে রাখতে হয়। তাই আজকের আলোচনার বিষয় হলো সদ্যজাত বাচ্চার আমরা এই শীতে কিভাবে যত্ন নিতে পারি। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বাচ্চার খাবারের বিষয়টা বলি। যেহেতু সদ্যজাত বাচ্চা, তাই শুধুমাত্র ব্রেস্ট ফিডিংই করবে, তাই আপনাকে লক্ষ্য রাখতে হবে দিনে 10 থেকে 12 বার কম করে তাকে ব্রেস্ট ফিডিং করাতেই হবে। অর্থাৎ 2 ঘন্টা অন্তর অন্তর আপনাকে কিন্তু বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে হবে। তবে কিছু কিছু বাচ্চা কিন্তু তার আগেও ব্রেস্ট মিল্ক খাওয়ার ইচ্ছা প্রকাশ করতে পারে। যেমন জোহান 1.5 ঘন্টা পর পর খাওয়ার ইচ্ছা প্রকাশ করতো। সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে বাচ্চাকে খাওয়াতে হবে। ব্রেস্ট ফিডিং করালে কিন্তু বাচ্চার গাও গরম থাকে। গরমকালে দেখবেন যখন আপনি ওকে ব্রেস্ট ফিডিং করাবেন, তখন দেখবেন গরমকালে মাথা, গলা এগুলো বাচ্চাদের ঘেমে যায়। তাই ব্রেস্ট ফিডিং কিন্তু অবশ্যই বাচ্চাকে করতে হবে। গরমকাল হোক বা শীতকাল হোক, সব সময়ই বাচ্চাকে ব্রেস্ট ফিডিং অবশ্যই করতে হবে 2 ঘন্টা পর পর। তবে যারা কোনো কারণে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে পারছেন না, ফর্মুলা দুধের উপরে নির্ভরশীল, তাদের ক্ষেত্রে বলে রাখি যে বাচ্চার দুধটা যেন হালকা গরম থাকে, খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা যেন না থাকে। বাচ্চার দুধটা হালকা গরম রেখে তবেই কিন্তু আপনি বাচ্চাকে সেই দুধটা খাওয়াবেন। কোনো সময় যেন দুধটা ঠান্ডা না হয়ে যায়। কোনো সময় এমন হয় না যে কিছুটা দুধ হয়তো বাটিতে রয়ে গেল, বা অনেক সময় অনেকে ব্রেস্ট মিল্কটাকে পাম্প করে খাওয়ান, সেই ক্ষেত্রে পাম্প করে হয়তো বাইরে কিছুক্ষণ আছে, সেই ক্ষেত্রে কিন্তু সেই ঠান্ডা দুধটা বাচ্চাকে খাওয়ানো যাবে না। সেক্ষেত্রে সেই দুধটাকে গরম করে আপনাকে খাওয়াতে হবে। এক্ষেত্রে ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা দুধ ডাইরেক্ট কিন্তু আগুনে দিয়ে আপনি গরম করতে পারবেন না। তাহলে কি হবে, তার যে গুণাগুণগুলো সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটা পাত্রে গরম জল নিতে হবে। সেই গরম জলের ওপরে আপনি যে ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক যেটাই থাক, সেটা একটা স্টিলের বাটিতে নেবেন। সেই স্টিলের বাটিটা আপনি সেই গরম জলের ওপর দিয়ে রাখবেন। তাহলে ধীরে ধীরে দেখবেন যে আপনার ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্কটা ধীরে ধীরে গরম হয়ে যাচ্ছে। তখন আপনি আঙুল দিয়ে চেক করে দেখে নেবেন যে সেটা ঠিকঠাক টেম্পারেচারে এসেছে কিনা। বা আমি বেশিরভাগ সময় যেটা করি, আমি 1 ফোঁটা নিজের জিভে দিয়ে দেখি, যদি আমার মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক টেম্পারেচারে আছে, তখন সেটা আপনি আপনার বাচ্চাকে কিন্তু খাওয়াতে পারেন। তাছাড়া আপনি দুধের বোতলটাকেও গরম জলে এইভাবে ডুবিয়ে রেখেও দুধটাকে গরম করতে পারেন। পরের বিষয়টা হচ্ছে বাচ্চার ত্বকের যত্ন। সদ্যজাত বাচ্চার কিন্তু কোনো রকম ত্বকের যত্ন নেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ আপনার ওপর থেকে কোনো রকম প্রোডাক্ট সেরকম কিছু দেওয়ার প্রয়োজন নেই। কোনো ক্রিম, ফেস ওয়াশ কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই। বাচ্চা শুধুমাত্র আপনি যখন ওর মুখটা পরিষ্কার করতে চাইবেন, তখন হালকা গরম জলের মধ্যে পরিষ্কার একটা তুলো ভিজিয়ে সেই তুলোটা ভালোভাবে চিপে নিয়ে তারপর সেটা দিয়ে আপনি আপনার বাচ্চার চোখ মুখ পরিষ্কার করতে পারেন। আর শরীরের ক্ষেত্রে বলি, যতদিন পর্যন্ত না নাভি শুকাচ্ছে, ততদিন আপনি হালকা গরম জলের ভেতরে একটা সুতির কাপড় ডুবিয়ে সেই কাপড়টাকে ভালোভাবে চিপে নিয়ে তারপরে আপনি বাচ্চার সারা গাটা পরিষ্কার করে দিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু কোনো সাবান, শ্যাম্পু কোনো কিছুরই প্রয়োজন নেই। এবং নাভি শুকানোর পরে তারপর থেকে আপনি বাচ্চাকে স্নান করাতে পারেন হালকা গরম জলে। বাচ্চাকে 2 মাস, কম করে 2 মাস বয়স পর্যন্ত কোনো রকম সাবান, শ্যাম্পু মাখানোর কোনো প্রয়োজন নেই। 2-3 মাস পরে আপনি বাচ্চাকে সাবান বা শ্যাম্পু লাগাতে পারেন। সেক্ষেত্রে সপ্তাহে 1 দিন বা 2 দিন সাবান অথবা শ্যাম্পু লাগালেই যথেষ্ট। নাভি শুকানোর পরে পিওর কোনো অলিভ অয়েল বা বাদাম অয়েল দিয়ে আপনি বাচ্চার গা মালিশ করতে পারেন। মালিশ করার বিভিন্ন উপকারিতা আছে, সেগুলো নিয়ে আমার আলাদা ভিডিও আছে, সেটা অবশ্যই দেখে নেবেন।
নাভি শুকানোর আগে কিন্তু বাচ্চাকে তেল মালিশ করার কোনো প্রয়োজন নেই। তবে যদি দেখেন যে বাচ্চার শরীরটা ড্রাই হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু পিওর তেলটা দিয়ে আপনি বাচ্চার মুখে গায়ে লাগিয়ে দিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে নাভিতে যেন কোনো তেল স্পর্শ না করে, তাহলে কিন্তু নাভিতে ইনফেকশন হয়ে যেতে পারে। বাচ্চাকে ময়েশ্চারাইজার হিসেবে আপনি এই সময় পিওর অলিভ অয়েল বা পিওর বাদাম অয়েলটা লাগাতে পারেন। তার মুখে, তার ঠোঁটে, তার গায়ে সব জায়গাতেই লাগাতে পারেন, তবে নাভিতে যেন না ঠেকে নাভি শুকানোর আগে। তাছাড়াও আপনি কিন্তু ব্রেস্ট মিল্কটাকেও বাচ্চার ময়েশ্চারাইজার হিসেবে ইউজ করতে পারেন। ব্রেস্ট মিল্কটাকে একটা জায়গায় পাম্প করে একটা পরিষ্কার তুলো নিয়ে সেই তুলো দিয়ে আপনি বাচ্চার সারা মুখে বা গায়ে বা যে জায়গাটা ড্রাই হয়ে যাচ্ছে বা যদি কোনো জায়গায় কেটে ছড়ে গিয়ে থাকে সেই জায়গাতেও কিন্তু ব্রেস্ট মিল্কটাকে লাগাতে পারেন। ব্রেস্ট মিল্ক কিন্তু খুব ভালো অ্যান্টিবায়োটিকের কাজ করে। এছাড়াও যদি আপনার অতিরিক্ত ব্রেস্ট মিল্ক হয়ে থাকে বা অনেক সময় হয়তো পাম্প করে রেখেছেন, অনেক টাইম হয়ে গেছে, সেটা বাচ্চাকে আর খাওয়ানো যাবে না, সেই মিল্কটা কিন্তু আপনি বাচ্চার স্নানের জলে দিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার গা অনেক বেশি ময়েশ্চারাইজ হয়ে থাকে। 2-3 মাস পরে আপনি যখন বাচ্চাকে সাবান, শ্যাম্পু বা কোনো ক্রিম মাখাবেন তখন অবশ্যই দেখে নেবেন সেটা যেন বাচ্চাদের প্রোডাক্ট হয়। এছাড়াও সেটাতে কোনো ক্ষতিকর পদার্থ আছে কিনা, অর্থাৎ প্যারাবিন, সালফেট, কোনো মিনারেল অয়েল, এইগুলো যেন বাচ্চার প্রোডাক্টে না থাকে এবং বাচ্চার কোনো প্রোডাক্টই যেন উগ্র ঝাঁঝালো গন্ধ না হয় এবং কোনো উগ্র কোনো রং যেন সেই প্রোডাক্টের মধ্যে না থাকে। এই ক্ষেত্রে একটা প্রশ্ন হয়ে থাকে কি বাচ্চাকে প্রত্যেকদিন স্নান করানো যাবে কি যাবে না। যেহেতু শীতকাল তাই অনেকেই বাচ্চাকে রোজ স্নান করাতে চান না। সদ্যজাত বাচ্চাদের ক্ষেত্রে আগেই বললাম নাভি শুকানোর আগে আপনাকে প্রত্যেকদিন বাচ্চার গা অবশ্যই মোছাতে হবে, একদিনও কিন্তু বাদ দেওয়া যাবে না। এবং নাভি শুকানোর পরে আপনি চাইলে রোজ স্নান করাতে পারেন বা একদিন স্নান করা একদিন গা মোছানো সেটাও করতে পারেন। তবে প্রত্যেক দিন কিন্তু অবশ্যই বাচ্চার গা পরিষ্কার করাতেই হবে এবং প্রত্যেক দিন বাচ্চার জামা কাপড়ও পাল্টে দিতে হবে। একই জামা কাপড় পরে অনেকক্ষণ রাখবেন না, কারণ বাচ্চা হিসু করবে, পটি করবে, তাদের গায়ে ঘাম হবে। অনেক সময় আমরা না বুঝে তাদের অনেক বেশি জামা কাপড় পরিয়ে দিই, তো ভেতরে ভেতরে তারা ঘামে। এছাড়া ব্রেস্ট ফিডিং করার সময় তারা ঘামে, সেই জন্য বাচ্চা জামা কাপড় পরিবর্তন করতে হবে এবং প্রত্যেক দিন অবশ্যই হয় স্নান করাতে হবে, না হলে গা মোছাতে হবে। তবে আমি কিন্তু প্রত্যেক দিনই জোহানকে স্নান করিয়েছি, যাই হোক না কেন প্রত্যেক দিনই চেষ্টা করেছি ওকে স্নান করানোর। অনেক সময় আবহাওয়া খুব খারাপ থাকে, এছাড়াও বাচ্চার অনেক সময় শরীর খারাপ থাকে, তো ওর শরীর বুঝে, আবহাওয়া বুঝে, ওর কেমন অবস্থায় আছে সেটা বুঝে আপনারা স্নান করা বা গা মোছানো যে কোনো একটা করতে পারেন। তবে শরীর ভালো থাকলে চেষ্টা করবেন প্রত্যেক দিনই স্নান করানোর, কারণ বাচ্চাকে আপনি যত পরিষ্কার রাখবেন তত কিন্তু তার শরীর ফ্রেশ থাকবে। আমাদের যেরকম একটা দিন পরিষ্কার পরিচ্ছন্ন না হলে যেমন মনে হয়, বাচ্চাদেরও কিন্তু সেই রকমই মনে হয়। সদ্যজাত বাচ্চার স্কিনে অনেক সময় অনেক রকম প্রবলেম দেখা দেয়, সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই কোনো প্রোডাক্ট লাগাবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো রকম প্রোডাক্ট কিন্তু বাচ্চার স্কিনে লাগাবেন না। অনেক সময় আমরা কি করি, আমাদের পাশের বাড়ি কোনো বাচ্চার হয়তো কোনো একটা সমস্যা ছিল, সেই ক্রিমটা নিয়ে এসে আমি লাগিয়ে দিলাম, এরকম কিন্তু একদমই করা যাবে না। যাই করবেন ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু করবেন। এবার জামা কাপড়ের বিষয়টা বলি। সদ্যজাত বাচ্চার জামা কাপড় কেনার সময় সব সময় মনে রাখবেন সেটা যেন নরম হয়, ভীষণ সফট হয়। কোনো রকম রোয়া ওঠা বা খসখসে ধরনের জামা কাপড় কিন্তু বাচ্চাকে পরাবেন না বা বাচ্চার জন্য কিনবেন না। এছাড়াও যখন আপনি বাচ্চার জন্য জামাটা কিনবেন, নতুন জামা কিনেই সেটা কিন্তু বাচ্চাকে পরাবেন না। সেই জামাটা কিনে তারপর সেটা ভালোভাবে পরিষ্কার করে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করবেন, করার পরে ডিসইনফেক্ট করবেন কোনো লিকুইড দিয়ে, ডেটল হতে পারে, স্যাভলন হতে পারে, যে কোনো লিকুইড দিয়ে ডিসইনফেক্ট করবেন। তারপর সেটা রোদে শুকাবেন। যদি সেই সময় রোদ না থাকে, যেহেতু শীতকালে প্রায়ই রোদ ওঠে না, যদি শীতকালে রোদ না থাকে তাহলে সেটা আপনি ভালোভাবে ইস্ত্রি করে নেবেন। ইস্ত্রি করে নিয়ে তারপরে সেই জামাটা আপনি বাচ্চাকে পরাবেন, কারণ বাইরে বিভিন্ন রকমের জীবাণু থাকতে পারে, বিভিন্ন অনেক কিছু থাকতে পারে, ধুলোবালি থাকতে পারে, যেটা বাচ্চার স্কিনের জন্য কিন্তু ভীষণ ক্ষতিকর এবং বাচ্চার এই থেকে কিন্তু সর্দি কাশির সমস্যাও দেখা দেয়। আমার জোহানের যেরকম দেখেছিলাম ডাস্ট অ্যালার্জি ছিল এবং ওকে যদি কোনো রকম মানে ও বিছানার সংস্পর্শে আসলেই কিন্তু ওর হাঁচি কাশি হতো, নাক বন্ধ হয়ে যেত। তাই বাচ্চাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন এবং তার জামা কাপড়গুলো, তার যেখানে সে ঘুমাচ্ছে, শুয়ে থাকছে, সেই সমস্ত জায়গাগুলো চেষ্টা করবেন প্রত্যেক দিন পরিষ্কার করা। যে বিছানায় সে শুচ্ছে, যে বেড কভারটায় সে শুচ্ছে, সেই জায়গাটা প্রত্যেক দিন পরিষ্কার করা, বা যে মশারিটা আপনি তাকে দিচ্ছেন তার উপর ঢাকা দিচ্ছেন, বা আপনারা যে বড় মশারিটা ইউজ করছেন, বা
তার চারিপাশে যেগুলোই থাকুক না কেন, পর্দা বলুন, তো সমস্ত কিছুই চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, কারণ এই সময় কিন্তু বাচ্চাদের ভীষণ কোল্ড অ্যালার্জি আর ডাস্ট অ্যালার্জির সমস্যা লক্ষ্য করা যায়। বাচ্চাকে ডাইরেক্ট উলের জামাটা পরাবেন না। যখন আপনি উলের জামা পরাবেন তার আগে নিচে কোনো সুতির নরম জামা পরিয়ে তারপরে আপনি বাচ্চাকে উলের জামা পরাবেন, কারণ বাচ্চাকে ডাইরেক্ট উলের জামা পরালে কিন্তু বাচ্চার স্কিনে অনেক রকম সমস্যা হতে পারে। আর একটা বিষয় বলি, বাচ্চাদের না অনেক সময় উলের টুপিতে সমস্যা হয়। জোহানকে যেমন জন্মের পর থেকে আমি উলের টুপি খুব একটা পরাতে পারিনি, আমি কিনেছিলাম ঠিকই কিন্তু ওকে ইউজ করাতে পারিনি। তার কারণ ওকে যখনই আমি উলের টুপি পরাই তখনই ওর মাথা ঘেমে যায় এবং ও অস্বস্তি করে, কাঁদতে শুরু করে। ছোটবেলায় কাঁদতে শুরু করতো, আর এখন বড় হয়েছে, এখন তো আর পরতেই চায় না। সেই জন্য আমি ওর জন্য কাপড়ের টুপি ব্যবহার করি। তো আপনারা এই ধরনের কাপড়ের টুপি বা গেঞ্জি কাপড়ের যে নরম টুপিগুলো হয় সেইগুলো কিন্তু বাচ্চাকে পরাতে পারেন, কারণ যেহেতু এমনিতেই মাথা তাদের ভীষণ গরম হয় এবং সেই জন্য বাচ্চাদের মাথায় কিন্তু ঘাম হয় এবং অস্বস্তি হয়। তাই আপনার বাচ্চা যদি সেরকম বোঝেন তাহলে কিন্তু আপনারা উলের টুপিটা না পরিয়ে এরকম গেঞ্জি কাপড়ের বা সুতির কাপড়ের কিন্তু টুপি পরাতে পারেন। ছোট বাচ্চা বলে সব সময় যে অনেক বেশি জামা কাপড় পরাবেন তা কিন্তু নয়। বাচ্চাকে অতিরিক্ত জামা কাপড় পরালেও কিন্তু বাচ্চার অস্বস্তি হয়, তার ঘাম হয় এবং সে থেকেও কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। তাই কখনোই বাচ্চাকে অতিরিক্ত জামা কাপড় পরাবেন না। বাচ্চাকে খুব মোটা জামা না পরিয়ে লেয়ারে লেয়ারে জামা কাপড় পরানোর চেষ্টা করুন। যখন হয়তো গরম লাগলো একটা লেয়ার খুলে দিলেন, আবার ঠান্ডা লাগলে একটা লেয়ার বাড়িয়ে দিলেন। মাথায় রাখবেন আপনার যখন যেমন ঠান্ডা লাগছে বা যখন যতগুলো লেয়ারের প্রয়োজন হচ্ছে তার থেকে একটা লেয়ার বেশি হলেই কিন্তু যথেষ্ট। খুব অতিরিক্ত জামা পরানোর দরকার নেই। তবে সব সময় সেটা নাও হতে পারে। অনেক সময় হয়তো আপনার গরম লাগছে কিন্তু আপনার বাচ্চার ঠান্ডা লাগছে, বা আপনার বাচ্চার ঠান্ডা লাগছে কিন্তু আপনার গরম লাগছে, এটা হতেই পারে। তাই বাচ্চার গালে, পেটে, হাত পায়ে, কানে এগুলোতে হাত দিলে কিন্তু বুঝতে পারবেন। যদি ঠান্ডা হয়ে থাকে তাহলে বুঝবেন ঠান্ডা লাগছে, আর যদি গলায় হাত দিয়ে দেখেন বা হাত পায়ে তলায় হাত দিয়ে দেখেন যে ঘেমে ঘেমে গেছে তাহলে বুঝবেন গরম লাগছে। সেটা আপনাকে বুঝে নিতে হবে, সেই অনুযায়ী আপনাকে জামা কাপড় পরাতে হবে বা খোলাতে হবে। সদ্যজাত বাচ্চাকে এমনিতেই সোয়াডেলে জড়িয়ে রাখতে হয়। সোয়াডেলে জড়িয়ে রাখার প্রচুর উপকারিতা আছে এবং কিভাবে বাচ্চাকে সোয়াডেলে জড়িয়ে রাখতে হবে সেই বিষয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, অবশ্যই সেটা আপনারা দেখে নেবেন। তো সোয়াডেলে এমনি অন্য সময়েও আপনাকে বাচ্চাকে জড়িয়ে রাখতে হবে, আর বিশেষত শীতকালে তো আপনাকে বাচ্চাকে সোয়াডেলের মধ্যে জড়িয়ে রাখতেই হবে। সেই ক্ষেত্রে সোয়াডেলের কাপড় চুজ করার ক্ষেত্রে নরম পাতলা সুতির কোনো কাপড় ব্যবহার করবেন এবং সেটা দিয়ে আপনি যখন বাচ্চাকে জড়িয়ে রাখবেন তখন বাচ্চার শরীরের মধ্যে একটা গরমের সৃষ্টি হবে এবং বাচ্চা এটাতে আরাম অনুভব করবে। সোয়াডেলের উপকারিতা কি সেগুলো নিয়ে আমি আগেই বললাম, ওই ভিডিওটি দেখে নেবেন, তাহলে কিন্তু ভালোভাবেই বুঝতে পারবেন। এবার বলা যাক ওষুধের বিষয়টা। যখন আপনি হসপিটাল থেকে বাচ্চাকে নিয়ে ডিসচার্জ হবেন তখনই কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে কতগুলো ওষুধ আপনি লিখে নেবেন, কারণ অনেক সময় এমার্জেন্সি আপনাকে ওষুধ খাওয়াতে হয়, হয়তো সেই সময় সাথে সাথে ডাক্তারের কাছে আপনি যেতে পারছেন না, তখন আপনার ঘরে কিছু ওষুধ রেখে দিলে সেই ওষুধগুলো আপনি বাচ্চাকে খাওয়াতে পারবেন। আমি যখন জোহানকে নিয়ে ডিসচার্জ হয়েছিলাম তখন ডাক্তারবাবু নিজে থেকেই একটা প্রেসক্রিপশন করে দিয়েছিলেন এবং সেখানে বেশ কিছু ওষুধের নাম লিখে রেখেছিলেন। তো আপনাদের ডাক্তাররা যদি সেটা দিয়ে থাকেন তাহলে খুবই ভালো, আর যদি না দিয়ে থাকেন তাহলে আপনি নিজে থেকেই বলে কিছু ওষুধের নাম লিখে নেবেন, যেমন সর্দি কাশির ওষুধ, জ্বরের ওষুধ, পেট খারাপের ওষুধ, এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই সময় বাচ্চাদের কলিক পেন লক্ষ্য করা যায়। অর্থাৎ সন্ধ্যেবেলায় বাচ্চাদের পেটে ব্যথা করে, তাদের পেট মোচড় দিয়ে ওঠে এবং তারা কিন্তু টানা 2-3 ঘন্টা কন্টিনিউয়াস কাঁদতে থাকে। তো এইটা হচ্ছে কলিক পেন, এ বিষয়ে আমার আলাদা ভিডিও আছে, সেই ভিডিওতে কিন্তু দেখে নেবেন। তো যাই হোক, কলিক পেনের ওষুধ, নেজাল ড্রপ, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে ডাক্তারের সঙ্গে বলে লিখে নিতে হবে এবং আপনার কাছে এগুলো সবসময় রেখে দিতে হবে। বাচ্চাকে টাইম টু টাইম ভ্যাকসিনেশন করাতে হবে। জন্মের পর থেকে যতগুলো ভ্যাকসিন আছে প্রত্যেকটা ভ্যাকসিন কিন্তু অবশ্যই বাচ্চাকে দিতে হবে, কারণ প্রত্যেকটা ভ্যাকসিনই আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। তাই অবশ্যই মনে করে ভ্যাকসিনেশন কার্ড যেটা আপনার থাকে, বা আমাদের এখানে পোলিও কার্ড থাকে দেখবেন, ওখানে সব লেখা থাকে যে কোন মাসে কি ভ্যাকসিন আছে, ওটা দেখে দেখে টাইম টু টাইম কিন্তু আপনাকে বাচ্চাকে ভ্যাকসিনেশন করাতে হবে। এছাড়াও এ নিয়ে আমারও আলাদা একটা ভিডিও আছে, সেটাও আপনারা দেখে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে কোন মাসে কি কি ভ্যাকসিন আছে। শীতকালে সবসময় চেষ্টা করবেন বাচ্চা যেন মায়ের সংস্পর্শে থাকে, বা মা যদি না থাকতে পারে সেই সময় কাছের কেউ যেন তার সংস্পর্শে থাকে। অর্থাৎ আমাদের শরীরের যে গরমটা, সেই গরমটার সংস্পর্শে যখন বাচ্চা থাকবে তখন বাচ্চার গাটাও গরম হয়ে থাকবে। তাই চেষ্টা করবেন একটু বাচ্চাকে আগলে আগলে রাখার, একটু কোলের মধ্যে রাখার।
আপনি নিজে এবং যে বাচ্চাকে কোলে নেবেন তিনি যেন ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকেন এবং বাচ্চাকে যখন কোলে নেবেন তখন হাতগুলো ভালো করে ধুয়ে তারপরে যেন বাচ্চাকে কোলে নেন, কারণ বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিই কম থাকে। তারপর শীতকাল বিভিন্ন রকম ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে, সেই জন্য নিজেদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থেকে তারপরেই কিন্তু বাচ্চাকে কোলে নেওয়া উচিত। আর একটা ইম্পর্টেন্ট বিষয় বলি, বাচ্চাকে রোদে দেওয়ার বিষয়টা। রোদে দেওয়ার অনেক রকম উপকারিতা আছে, রোদ আমাদের শরীরের জন্য খুবই ভালো, কিন্তু সঠিক উপায়ে যদি আমরা বাচ্চাকে রোদে না দিতে পারি তাহলে কিন্তু উপকারের থেকে অপকারটাই বেশি হবে। একদম সদ্যজাত বাচ্চার শরীরে অবশ্যই রোদের প্রয়োজন আছে। আপনি বাচ্চাকে কিভাবে রোদে দেবেন? একদম সকালবেলায় 8টা, শীতকালে মোটামুটি 8টা 10টার দিকে মিষ্টি একটা রোদ থাকে, তো আপনারা কি করতে পারেন, সেই রোদটাতে বাচ্চাকে কিছুক্ষণ রাখতে পারেন। কিভাবে রাখবেন? আপনার জানলা দিয়ে বা ব্যালকনি দিয়ে বা কাঁচের ভেতর দিয়ে যদি হালকা একটা মিষ্টি রোদ আসে, সেই রোদটাতে যদি আপনি 10 থেকে 15 মিনিট বাচ্চাকে রেখে দেন তাহলেই কিন্তু যথেষ্ট। খুব বেশি ঝাঁঝালো রোদে কিন্তু বাচ্চাকে কখনোই রাখা যাবে না, কারণ বাচ্চার স্কিন এমনিই পাতলা হয়, ভীষণ সেন্সিটিভ হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার স্কিনে ট্যান চলে আসবে, বাচ্চার স্কিন পুড়ে পর্যন্ত যেতে পারে এবং এছাড়াও বিভিন্ন রকমের স্কিনে কিন্তু সমস্যা হতে পারে। তাই বাচ্চাকে হালকা মিষ্টি রোদ যখন থাকবে, আপনার গায়ে যেটা একটা আরামের অনুভূতি হবে, সেই রকম মিষ্টি রোদে আপনি বাচ্চাকে 10 থেকে 15 মিনিট রাখতে পারেন। তার বেশি রাখার দরকার নেই, বা উগ্র ঝাঁঝালো রোদে কিন্তু বাচ্চাকে নিয়ে যাওয়া যাবে না। বাচ্চাকে কিভাবে রোদে দেবেন, কোন টাইমে রোদে দেবেন, এই বিষয়ে বিস্তারিত আমার একটা ভিডিও আছে, সেটা অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য উপরে আই বাটনে ক্লিক করুন। এছাড়াও আমি সমস্ত ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনাদের জানালাম যে শীতকালে সদ্যজাত বাচ্চার কিভাবে আপনারা যত্ন নিতে পারেন। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং নিজের কাছের মানুষদের কাছে শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিও থেকে ইনফরমেশন পেতে পারেন। এছাড়াও আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য আমাকে কমেন্ট করবেন। আর এই ধরনের নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে মামাস জার্নি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে যে বেল আইকনটা আছে ওটাকেও অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।